জামাতের অন্যতম প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে পাশে রেখে আইনজীবী শিশির মনির একটু আগে বলছিলেন যে সত্যের বিজয় হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে। কোন প্রেক্ষাপটে তিনি কথাটা বলেছেন এটা আমাদের সবারই জানা। আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের অন্যতম সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইনজীবী শিশির মনির এবং তিনি এটাও বলছিলেন যে এটা সিন্ডিকেটেড যে অপবিচার হয়েছিল বা অবিচার হয়েছিল সেটার অবসান হয়েছে এই রায়ের মাধ্যমে। তা আমরা যেটা দেখি যে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি জামাতের যে পথ চলা সেটা কখনো মসৃণ ছিল না। তাদেরকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে, বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং জামাতের ইতিহাসে নিশ্চিত করে সবচেয়ে কালো দাগ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন তাদের ভূমিকা এবং এটা নিয়ে তাদেরকে বারবার কাঠগড়ায় উঠতে হয়েছে। জামাতের নেতারা অবশ্য সবসময় দাবি করে আসছিলেন যে তারা পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের রাজনৈতিক সিদ্ধান্তে, কিন্তু কোনো রকম যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ, হত্যা, দর্শনের মতো ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা যেটা দেখি যে তারপরেও বিতর্ক থামেনি জামাতের বিচারের দাবিতে। জামাতের বলতে জামাত নেতাদের বিচারের দাবিতে নানামুখী আন্দোলন হয় এবং এক পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009 সালে জামাতের নেতাদের বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং ট্রাইব্যুনাল গঠন করা হয়। সে ট্রাইব্যুনালের রায় যে অনেকটা সাজানো ছিল সেটা দায়িত্ব নিয়েই বলা যায়। সে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী জামাতের শীর্ষ নেতাদের মধ্যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং সাজা ভোগ করা অবস্থায় মারা যান গোলাম আজম এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। পৃথিবীর ইতিহাসে কোনো একটা দলের সব শীর্ষ নেতাদের এভাবে মৃত্যুদণ্ড কার্যকর অনেকটাই নজিরবিহীন। তবে কোনো অলৌকিকভাবেই সম্ভবত এটিএম আজহারুল ইসলাম বেঁচে যান এবং তার মামলাটা 5ই আগস্টের পর যে একটা পরিবর্তিত পরিস্থিতি, তাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবার পুনরায় শুনানি হয় এবং সেখানে আসলে যেটা আমি বলছিলাম শিশির মনির আদৌ বলেছেন, সেদিনও বলেছিলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা পরিকল্পনা, তিনি আজহারুল ইসলামকে বাঁচিয়ে রেখেছেন। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিল সেখানে 4টা পয়েন্ট আসলে উল্লেখ করা হয়েছে যেটাতে খালাস দেওয়া হলো এটিএম আজহারুল ইসলামকে, কিন্তু সে রায়ের দুটো অংশ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। দুটো পয়েন্ট, একটা যেটা বলা হয়েছে যে অতীতের রায়ে, মানে এই মামলার যে অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, সেটা ছিল সবচেয়ে বড় ভুল। মানে হচ্ছে যেটা আমরা সাধারণভাবে ধারণা করতে পারি যে ক্রিমিনাল বিচার ব্যবস্থায় কিছু শত বছর ধরে চলা, বহু বছর ধরে চলা কিছু নিয়ম আছে। এই রায় আসলে সেগুলো, এই রায় বলতে এর আগের যেসব রায় ঘোষণা করা হয়েছিল এই মামলায়, সেখানে এটা বড় বিচ্যুতি দেখা যায়। আরেকটা যেটা আপিল বিভাগ বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি বিচারের নামে একটি প্রহসন ছিল। এই মামলার সঙ্গে জামাতের অন্য নেতাদের ফাঁসি এরই মধ্যে কার্যকর হয়েছে, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখব যে অন্য মামলাগুলির ক্ষেত্রেও জামাতের আইনজীবীরা কিন্তু একই ধরনের কথাই বলছিলেন যে কীভাবে ফৌজদারি বিচার ব্যবস্থার যে সাধারণ নিয়ম ছিল যে একজন সাক্ষ্য প্রমাণ তো লাগবেই আসলে কাউকে সাজা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটার একটা বড় বিচ্যুতি অন্যান্য মামলাগুলির ক্ষেত্রেও ছিল। সেক্ষেত্রে জামাতের যে আইনি যুক্তি, জামাতের আইনজীবীদের যে তাদের নেতাদেরকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে, সেটা একটা দৃঢ় ভিত্তি পেল আজকের এই রায়ের মাধ্যমে। তারপরে যে তাদের যে রাজনৈতিক ন্যারেটিভ তাদের, যে আমরা জামাতের নেতারা যুদ্ধাপরাধে জড়িত ছিল না, তারা পাকিস্তানের পক্ষে অবস্থান করছিল, সেই প্রচারণাও সম্ভবত জামাত আরও জোরালোভাবে এখন চালাতে পারবে। বাংলাদেশ এমনিতে একটা খুবই জটিল পরিস্থিতি অতিক্রম করছে, কখন পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু আজকের এই রায় জামাতের জন্য একটা ঐতিহাসিক রায় এবং জামাতের জন্য আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। এটা শুধু এটিএম আজহারুল ইসলামকেই মুক্তি দেয়নি, জামাতকেও এক ধরনের মুক্তি দিয়েছে।